ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি অনুসুয়া। শুরু করছে এক ডজন গল্প। আগামীকাল বিজেপির নবান্ন অভিযান কর্মসূচি। কলকাতা এবং হাওড়া 4টি জায়গা থেকে আসবে মিছিল। বিভিন্ন পয়েন্টে মিছিল আটকাতে প্রস্তুতি পুলিশের। বৃহস্পতিবার বিজেপির নবান্ন অভিযান কর্মসূচি। এদিকে বৃহস্পতি ও শুক্রবার স্যানিটাইজেশনের জন্য নবান্ন বন্ধ থাকবে বলে জানিয়েছে রাজ্য সরকার। বিজেপির তরফে অবশ্য কর্মসূচির প্রস্তুতি সারা। মোট 4টি পয়েন্ট থেকে নবান্নের দিকে মিছিল এগোবে। একটি মিছিল শুরু হবে রাজ্য বিজেপির সদর দফতর থেকে, নেতৃত্ব দেবেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। হেস্টিংস থেকে একটি মিছিলে নেতৃত্বে থাকবেন মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়। তৃতীয় মিছিল শুরু হবে হাওড়ার সাঁতরাগাছি বাসস্ট্যান্ড থেকে, নেতৃত্বে রাজ্য বিজেপির সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। হাওড়া ময়দান থেকে চতুর্থ মিছিলে নেতৃত্ব দেবেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এবং বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। সবকটি মিছিলই শুরু হওয়ার কথা বেলা 12টায়। প্রথম মিছিলটি শুরু হবে রাজ্য বিজেপির সদর দপ্তর থেকে, মহাত্মা গান্ধী রোড হয়ে হাওড়া সেতু পেরিয়ে ফোরশো রোড দিয়ে এই মিছিল নবান্নে পৌঁছানোর কথা। তবে পুলিশ সূত্রে দাবি, হাওড়া ব্রিজে ওঠার আগে বড়বাজারে এই মিছিল আটকে দেওয়া হবে। মিছিল হাওড়া ব্রিজ পেরিয়ে গেলে ওপারে তা আটকাতে ফোরশো রোডে থাকবে ব্যারিকেড। নবান্ন অভিমুখে হাওড়ার দিক থেকে আরেকটা গুরুত্বপূর্ণ রাস্তা ফোরশো রোড। পুলিশের পরিকল্পনা, এই নদীর ধারের রাস্তা শুরুতেই বিজেপির গতি আটকে দেওয়া। মধ্য কলকাতার দিক থেকে যে মিছিলটা আসবে তা হাওড়া ব্রিজ পেরিয়ে যদি এই পর্যন্ত এসে যায়, তাহলে ত্রিস্তরীয় বড়ায়ে এই ফোরশো রোডের শুরুতেই তাকে আটকে দেওয়া হবে। দ্বিতীয় মিছিলটির ক্ষেত্রে হেস্টিংস থেকে পুলিশ ট্রেনিং স্কুল হয়ে বিদ্যাসাগর সেতু পেরিয়ে নবান্নে পৌঁছানোর কথা। বিজেপির মিছিল আটকাতে হেস্টিংস থেকে বিদ্যাসাগর সেতুমুখী রাস্তায় সবকটি ব্রিজের মুখে ব্যারিকেড করে দিচ্ছে পুলিশ। এখানে শাল ভল্লা রয়েছে, এখানে ব্যারিকেড তৈরি করে রাখা রয়েছে। এই মুহূর্তে যেহেতু গাড়ি যাতায়াত করছে, সেই কারণে আটকানো সম্ভব হয়নি। তবে মিছিল আটকানোর জন্য এই ব্রিজেতে কিন্তু দ্বিস্তরীয় থেকে ত্রিস্তরীয় এই ধরনের ব্যারিকেড থাকবে। বিজেপির তৃতীয় মিছিলটি শুরু হবে হাওড়ার সাঁতরাগাছি বাসস্ট্যান্ড থেকে, তারপর কোনা এক্সপ্রেসওয়ে ধরে তা নবান্নে পৌঁছানোর কথা। হাওড়া পুলিশ সূত্রে দাবি, সাঁতরাগাছি ব্রিজে ওঠার মুখে ব্যারিকেড করে এই মিছিলকে আটকানো হবে। ত্রিস্তরীয় ব্যারিকেড তৈরি করতে বুধবারই আনা হয়েছে গার্ডরেল। অভিযানের ঠিক আগের বিকেলে হাওড়া পুলিশের প্রস্তুতি সাঁতরাগাছি ব্রিজের ঠিক সামনেটায়, অর্থাৎ কোনা এক্সপ্রেসওয়ে ধরে যে মিছিল নবান্ন অভিমুখে এগোবে তাকে কোন স্ট্র্যাটেজিতে এখানে আটকানো হবে তারই প্রস্তুতি সারছেন হাওড়া পুলিশের অধিকর্তারা। তার সঙ্গে সঙ্গে কিন্তু স্ট্র্যাটেজিক্যালি যে বিভিন্ন পয়েন্টে এই সিসিটিভি ক্যামেরা নতুন করে বসানো হচ্ছে, আর তারই কিন্তু একেবারে ম্যারাথন প্রস্তুতির কাজ এই মুহূর্তে আগের দিন বিকেলে দেখা যাচ্ছে। বিজেপির চতুর্থ মিছিল শুরু হবে হাওড়া ময়দান থেকে, সেখান থেকে হাওড়া বঙ্গবাসী মোড়, জিটি রোড, হাওড়া পুলিশ লাইন, কাজীপাড়া মোড় হয়ে নবান্নে পৌঁছানোর কথা এই মিছিলে। হাওড়া পুলিশ সূত্রে দাবি, বঙ্গবাসী মোড়ের কাছে এই মিছিল আটকানো হবে। এখানেই পুলিশ প্রস্তুতি করছে তার ত্রিস্তরীয় ব্যারিকেড তৈরি করার, যার প্রথম অংশে থাকবে একটি লোহার ব্যারিকেড, আর তারপরে থাকবে একটা হিউম্যান শিল্ড, যাতে থাকবেন প্রশিক্ষণ প্রাপ্ত মহিলা পুলিশ কর্মীরা এবং সেই সঙ্গে র্যাফ ও কমব্যাট বাহিনী। আর এরপরে একেবারে শেষ অংশে থাকবে একটা লোহার প্রাচীর। সব মিলিয়ে বিজেপির নবান্ন অভিযান কর্মসূচি ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। ঋত্বিক মণ্ডল, অর্ণব মুখোপাধ্যায় ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এদিকে বিজেপির নবান্ন অভিযানের মিছিলে আপত্তি রাজ্যের। যুব মোর্চা নেতৃত্বকে পাল্টা চিঠি স্বরাষ্ট্র দপ্তরের। জনসাধারণের অসুবিধা করে জমায়েত বা বিক্ষোভ নয়। চিঠিতে সুপ্রিম কোর্টের শাহিনবাগ রায়ের উল্লেখ। করোনাকালে 25,000 মানুষের জমায়েত বেআইনি। মহামারী আইনের পরিপন্থী বিজেপির নবান্ন অভিযান। কেন্দ্রীয় আইনে 100 জনের বেশি জমায়েত বেআইনি। মহামারী আইনের উল্লেখ করে চিঠি রাজ্যের। নবান্ন চত্বর 144 ধারার আওতাধীন। 144 ধারায় মিছিলের অনুমতি দেওয়া হয় না। আইন মেনে শান্তিপূর্ণ গণতান্ত্রিক মিছিলে আপত্তি নেই। যুব মোর্চা নেতৃত্বকে পাল্টা চিঠি স্বরাষ্ট্র দপ্তরের। এই নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কি বলেছেন, শোনাবো। দেখুন, গত মাসে যখন আমরা মিছিল মিটিং বন্ধ রেখেছিলাম শুরুবেন, তখনই ভাঙড়াতে 20,000 লোকের টিএমসি জমায়েত করে মিছিল করেছে, তার সব এমএলএ থেকে নেতারা ছিলেন। আর উড়িষ্যায়, উত্তরপ্রদেশে হাতরাসে ঘটনা হয়েছে বলে এখানে মমতা ব্যানার্জি নিজের রাস্তায় নেমেছে, মিছিল করেছেন। তারা কৃষি বিল নিয়ে জায়গায় জায়গায় মিছিল করেছেন।
তো কেবল স্বরাষ্ট্র দপ্তর যখন এটা ভাবে এই আইনটা কেন্দ্রকে দেখানো, এটা কেবল বিজেপির জন্য আছে, টিএমসির জন্য তো থাকা উচিত। 144 ধারা ইত্যাদি অনেক জায়গায় আছে, সেখানে তো দিব্যি মিছিল হচ্ছে এবং সব পার্টি করছে, টিএমসি, কংগ্রেস, সিপিএম করেনি এরম নয়। কেবল বিজেপি যখন করতে যাচ্ছে, জানিয়েই করছে, তখন এই আইনের প্রশ্ন আসছে। সেজন্য গণতান্ত্রিক ব্যবস্থাটা আমাদের বাদ দিয়ে সবার জন্যই আছে। আজকে এই নিয়ম কানুনের কথা যখন নিজেরা মনে রাখতেন, মুখ্যমন্ত্রী নিজে মনে রাখতেন, তাহলে আমাদেরকে বলাটা স্বভাবিক। ওনারা সেটা মানেননি। যেন আইন আমাদের জন্য, বাকিরা মানবেন হতে পারে না। আমরা আইন মেনেই আইনটা ভাঙবো। শাহিনবাগে সিএ এনআরসি বিরোধী অবস্থান বেআইনি, রায় সুপ্রিম কোর্টের। বাক স্বাধীনতার অধিকার থাকলে অনির্দিষ্টকাল রাস্তা দখল নয়, মন্তব্য সর্বোচ্চ আদালতের। 3 মাস আগেই কি বিজেপি নেতা মনীশ শুক্লাকে খুনের ছক কষা হয়েছিল? সিআইডি সূত্রে তেমনই দাবি। শার্প শুটারদের খোঁজে বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি অভিযান। মনীশ শুক্লার খুনের ঘটনায় শার্প শুটারদের খুঁজছে সিআইডি। এই প্রেক্ষাপটেই সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সূত্রে দাবি 3 মাস আগে মনীশকে খুনের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু 3 মাস আগে কেন? নাগাল্যান্ডে ঠিকানা দিয়ে আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স পেয়েছিলেন মনীশ, কিন্তু অসাধু উপায়ে অস্ত্রের লাইসেন্স নেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সূত্রের খবর, এই কারণে 3 মাস আগেই নাগাল্যান্ড সরকারকে সেই পিস্তল ফিরিয়ে দেন বিজেপি নেতা। ফলে গত 3 মাস আত্মরক্ষার্থে কোনো অস্ত্র ছিল না মনীশের কাছে। সেই খবরটাই আততায়ীদের কাছে পৌঁছয়। সেই মতোই ঠিক হয় অপারেশনের ব্লু প্রিন্ট। বিজেপি স্ট্রংম্যান মনীশকে শেষ করতে আততায়ীরা বেশ কয়েকবার রেকিও করেছিল বলে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সূত্রে দাবি। বিভিন্ন সিসিটিভি ফুটেজে আততায়ীদের 2টি মোটর বাইকের ছবি ধরা পড়েছে। যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি হামলাকারীরা 3টি মোটর বাইকে করে এসেছিল, কিন্তু তৃতীয়টির ছবি কোনো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েনি। প্রত্যক্ষদর্শীদের দাবি তৃতীয় মোটর বাইকে থাকা 2 দুষ্কৃতীর হাতেও ছিল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। প্রাথমিক তদন্তে গোয়েন্দাদের অনুমান 6 জন আততায়ী মোটর বাইক ছেড়ে গাড়িতে করে দ্রুত পালিয়ে যায়। সিআইডির অনুমান দুষ্কৃতীরা সম্ভবত বিহার বা ঝাড়খণ্ড থেকে এসেছিল। ব্যারাকপুর কমিশনারের সূত্রে খবর, আততায়ীদের খোঁজে গোয়েন্দাদের একটি দল ইতিমধ্যেই বিহারে পৌঁছেছে। খুনিদের সঙ্গে সঙ্গে তাদের মোটর বাইক ও অস্ত্রের খোঁজ চালাচ্ছে পুলিশ। যদিও খুনে ব্যবহৃত অস্ত্র নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। যে আর্মস দিয়ে হত্যা হয়েছে, এটা পুলিশের আর্মস, পুলিশ ইউজ করে এই আর্মসটা। খুব সম্ভাবনা আছে লাটবাগান থেকে আর্মসটা বেরিয়েছে, আবার আর্মসটা রিটার্ন চলে গেছে। অর্জুন এটা প্রমাণ করতে পারবে শার্প শুটার কে নিয়ে এসছে, এর আগে শার্প শুটার কে নিয়ে এসছে, গুলি কোথা দিয়ে চলেছে, এই যে বাইরের থেকে ক্রিমিনাল নিয়ে আসা, এইটা তো এনেছেই এই কালচারটা অর্জুন। এর পেছনে কে আছে তদন্ত হোক, সব সামনে এসে যাবে। পুলিশ সূত্রে দাবি বাবার খুনের বদলা নিতেই মনীশ শুক্লাকে খুন করিয়েছেন ধৃত খুররাম খান। এমনকি বাবার খুনের বদলা নিতে সব শুটার নাসির খানকে সুপারি দিয়েছিলেন খুররাম। এই নাসিরের বাড়ি আবার দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে, না শ্বশুর বাড়ি উত্তর 24 পরগনার খড়দায়। ক্যানিং বাসন্তীতে যেমন তার অবাধ যাতায়াত ছিল, তেমনি খড়দা ও টিটাগড় এলাকায় একাধিক খুন হামলার ঘটনায় অভিযুক্ত নাসির। যদিও পুলিশ সূত্রে দাবি মনীশকে খুনের সময় নাসির ঘটনাস্থলে ছিল না। শার্প শুটারদের হদিশ পেতে ক্যানিং সহ দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গাতেও অভিযান চালান গোয়েন্দারা। আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। বম্বে হাইকোর্ট থেকে জামিন পেলেন রিয়া চক্রবর্তী। বিচারপতি এদিন জামিনের নির্দেশ দিতে গিয়ে বলেন, রিয়া চক্রবর্তী ড্রাগ চক্রের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন না। এখনো পর্যন্ত এমন কিছুই উঠে আসেনি যার ভিত্তিতে বলা যায় রিয়া প্রচুর পরিমাণে ড্রাগ মজুদের মতো কোনো অপরাধ করেছেন। ড্রাগ মামলায় 28 দিন জেলে থাকার পর অবশেষে রিয়া চক্রবর্তীর জামিন মঞ্জুর করল বোম্বে হাইকোর্ট। রিয়া চক্রবর্তী ড্রাগ সিন্ডিকেটে যুক্ত বলে যে অভিযোগ তোলা হয়েছিল তা কার্যত খারিজ করে দিয়েছেন বিচারপতি সারং ভি কোতোয়াল। রিয়ার জামিন মঞ্জুর করতে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, রিয়া চক্রবর্তী ড্রাগ চক্রের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন না। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে ড্রাগ অ্যাঙ্গেল উঠে আসার পরই এই নিয়ে তদন্তে নামে কেন্দ্রীয় সংস্থা নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় সুশান্তের প্রেমিকা তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তার ভাই সৌভিক চক্রবর্তীকে। তবে 28 দিন হাজতবাসের পর বুধবার রিয়াকে জামিন দিতে গিয়ে বম্বে হাইকোর্টের বিচারপতি সারং ভি কোতোয়াল জানিয়েছেন, রিয়া চক্রবর্তী ড্রাগ চক্রের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন না। তার বিরুদ্ধে ড্রাগ মজুত করার অভিযোগ উঠেছে, কিন্তু তিনি সেই ড্রাগ কাউকে সরবরাহ বা বিক্রি করেননি। এনসিবি দাবি করেছিল রিয়া ড্রাগ সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। তবে বম্বে হাইকোর্টের বিচারপতি এদিন রিয়াকে জামিনের নির্দেশ দিতে গিয়ে স্পষ্টই বলেন,
তদন্তে রিয়া বা সুশান্ত কারো বাড়িতেই বিক্রি করার মতো পরিমাণে ড্রাগ উদ্ধার হয়নি। এখনো পর্যন্ত এমন কিছু উঠে আসেনি যার ভিত্তিতে বলা যায় রিয়া প্রচুর পরিমাণে ড্রাগ মজুতের মতো কোনো অপরাধ করেছেন। এনসিবি সূত্রে দাবি সুশান্তের জন্য ড্রাগ আনানোর ক্ষেত্রে আর্থিক লেনদেনের বিষয়টি দেখতেন রিয়া। কিন্তু বুধবার বিচারপতি আরও বলেন, কোনো লেনদেনের জন্য কাউকে টাকা দেওয়া মানে সেই কাজে আর্থিক সাহায্য জোগানো নয়। এনসিবির তরফে রিয়ার জামিনের তীব্র বিরোধিতা করা হয়। তারা সওয়াল করে, রিয়া চক্রবর্তী জামিন পেলে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন, তথ্য প্রমাণ নষ্ট করতে পারেন। যদিও এই সওয়াল খারিজ করে বিচারপতি জানিয়ে দেন, তদন্তকারীদের এই আশঙ্কার কোনো ভিত্তি নেই। তদন্তকারী সংস্থাও রিয়া চক্রবর্তীকে হেফাজতে নিতে চায়নি, অর্থাৎ তিনি তদন্তে সহযোগিতা করেছেন। রিয়া চক্রবর্তীর কোনো অপরাধমূলক কাজের রেকর্ড নেই, এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে যে তিনি জামিনে থাকাকালীন কোনো অপরাধ করবেন না। এনসিবির তরফে সওয়াল করা হয়েছিল, সেলিব্রিটি বা রোল মডেলদের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া উচিত যাতে দৃষ্টান্ত তৈরি হয়। কিন্তু বম্বে হাইকোর্টের বিচারপতি এদিন জানিয়েছেন, আমি এ বিষয়ে একমত নই। আইনের কাছে সবাই সমান, আদালতে কোনো সেলিব্রিটি বা রোল মডেল বিশেষ সুবিধে পান না, একইভাবে তাদের কোনো বিশেষ দায়ও নেই। आज जजमेंट आज सब बेल एप्लीकेशन 29 तारीख को आर्ग्यू होके आज जजमेंट प्रोनाउंसमेंट के लिए रखा है। कोर्ट ने 2 अक्यूज की बेल रिजेक्ट की है और 3 लोगों को बेल ग्रांट कर दी है, जिसमें रिया, दीपेश और सैम्यूल है, उनको बेल अलाउ हो गई है विद कंडीशंस। और कोर्ट ने ये भी हेल्ड कर दिया है कि जितने एनडीपीएस के सेक्शंस है वो सारे नॉन बेलेबल है। तीनों आरोपियों को 50,000 की जमानत पे छोड़ा है विद 1 और 2 श्योरिटीज के लिए। আপাতত আদালতের অনুমতি ছাড়া বিদেশ যাত্রা করতে পারবেন না রিয়া, তাকে পাসপোর্ট জমা রাখতে হবে। মুম্বাইয়ের বাইরে গেলেও থানার অনুমতি নিতে হবে। আগামী 10 দিন স্থানীয় থানায় হাজিরা দিতে হবে। রিয়ার আইনজীবী সতীশ মানচিন্ডে জানিয়েছেন, আমরা আদালতের এই নির্দেশে অত্যন্ত আনন্দিত। সত্য এবং ন্যায় বিচারের জয় হলো। আমাদের সওয়াল মেনে নিয়েছেন বিচারপতি। আইনের সীমা লঙ্ঘন করে রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছিল। 3 কেন্দ্রীয় সংস্থা সিবিআই, ইডি এবং এনসিবির শিকার খুঁজে বেড়ানো এবার বন্ধ হওয়া উচিত। আমরা সত্যের প্রতি দায়বদ্ধ, সত্যমেব জয়তে। বুধবার রিয়া চক্রবর্তীর পাশাপাশি সুশান্ত সিং রাজপুতের ফ্ল্যাটের কর্মী স্যামুয়েল মিরান্ডা এবং দীপেশ সাওয়ান্তকেও জামিন দিয়েছে আদালত। তবে রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক এখনো জামিন পাননি। এবিপি আনন্দ। ফিরে এলাম এক ডজন গল্প নিয়ে। এবার দিল্লিতে সর্বজনীন দুর্গাপুজোর অনুমতি না মেলার অভিযোগ, মাথায় হাত উদ্যোক্তাদের। এখনো খালি পড়ে চিত্তরঞ্জন পার্কের মাঠ, শুধু পুজো হবে সিআর পার্কের কালীবাড়িতে, জনসমাগমে নিষেধাজ্ঞা। বিতর্কের মুখে পিছু হটেছে যোগী সরকার। স্বাস্থ্যবিধি মেনে উত্তরপ্রদেশে মিলেছে সর্বজনীন দুর্গোৎসবের অনুমতি। সেই বিতর্ক কাটতে না কাটতেই এবার দিল্লিতে দুর্গাপুজোর অনুমতি না মেলার অভিযোগ। পুজোর আর 15 দিনও বাকি নেই। বিগত বছরগুলিতে এই সময় দম ফেলার সময় থাকে না দিল্লির পুজো উদ্যোক্তাদের, কিন্তু এবার পুজোর আগেই যেন বিসর্জনের বিষণ্ণতা। এখনো খালি পড়ে রয়েছে চিত্তরঞ্জন পার্কের বিভিন্ন মাঠ, প্যান্ডেলের চিহ্ন মাত্র নেই। উল্টে তালা চলছে অনেক মাঠের গেটে। পুজো উদ্যোক্তাদের অভিযোগ, করোনা আবহে যাবতীয় বিধি মেনেই দুর্গাপুজোর অনুমতির অপেক্ষায় ছিলেন তারা, কিন্তু এখনো পর্যন্ত কোনো গাইডলাইন প্রকাশ করেনি কেজরিওয়াল সরকার। এখানে যতগুলো ক্লাবের পুজো আছে, বারোয়ারি পুজো, সেগুলো কোনোটাই হবে না। এখানে সবাই মোটামুটি ডিসাইড করে নিয়েছে যে ঘট পুজো করবে একদিন, যে কোনো একদিন, হয় অষ্টমী করুক কি নবমী করুক, করবে। তাছাড়া গভর্নমেন্টও কিন্তু এই পার্কগুলোতে যেহেতু পুজো হয়, গভর্নমেন্ট এবারে কাউকে পারমিশন দিচ্ছে না পুজো করার জন্য। বেশিরভাগ জায়গায় পুজো হচ্ছে না, তাই বরাত নেই প্রতিমারও। এবারের পরিস্থিতি একদমই খারাপ, দিল্লিতে পরিস্থিতি একদমই খারাপ। যাও কলকাতার আমাদের পশ্চিমবাংলায় একটু কাজকর্ম হচ্ছে, এখানে তো একদমই খারাপ। ওই ছোট ছোট হচ্ছে, বাড়ির পুজোর মতন হচ্ছে, একদম ছোট ছোট 4 ফুট 5 ফুটের ঠাকুর হচ্ছে, তাও কেউ করছে কেউ করছে না। এইবারে আমি বানিয়েছি মাত্র 7খানা প্রতিমা, 7খানা প্রতিমা, তাও খুব ছোট ছোট, 5 ফুটের মধ্যে কমপ্লিট। বাধ্য হয়ে দিল্লির অনেক পুজো কমিটি অনলাইনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। তবে পুজো হবে সিআর পার্কের কালীবাড়িতে, কিন্তু সেখানে কোনো দর্শনার্থী ঢোকার অনুমতি দেওয়া হবে না। উদ্যোক্তারা জানিয়েছেন, ক্যামেরা লাগিয়ে অনলাইনে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা থাকবে। এখন প্রশ্ন হলো, আগামী কয়েকদিনের মধ্যে কি দিল্লি সরকার পুজোর অনুমতি দেবে? বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি।